নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। জনতার দরবারে আজকে ভোটের মধ্যে বড় রায় হাইকোর্টের, কি রায় সব দেখাবো এবং তা নিয়ে জনতার প্রশ্ন থাকবে। আমার সঙ্গে প্রতিদিনের মতো জনতা আছে এবং তার সঙ্গে সঙ্গে আছেন আমাদের মুখপাত্ররা, রাজনৈতিক মুখপাত্ররা রয়েছেন। প্রথমেই পরিচয় করিয়ে দিই, বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, বামেদের পক্ষ থেকে বলবেন আইআইএসটির শিবপুরের প্রাক্তন রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র। আমি প্রথমেই যেটা বলবো, ভোটের আবহে বড় রায়। কি বড় রায়? এক রায়ে 2011 থেকে 2024 ওবিসি যে সংরক্ষণ তালিকা, সেই সম্পূর্ণ তালিকা বাতিল। সার্টিফিকেট সবার, প্রায় 5 লক্ষ মানুষের সার্টিফিকেট বাতিল, যদিও চাকরি বহাল থাকবে, সুযোগ সুবিধে বহাল থাকবে। দেখুন, যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। इसलिए कैंसिल किया है कि बहुत सारे मुस्लिम कम्युनिटी को एपिसमेंट के लिए यहाँ ओबीसी बनाया गया। 2011 থেকে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল। হাইকোর্টের এই রায়ে ভোটের বাংলা গরম। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রায় দেয় 2011 থেকে 2024 পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। এর জেরে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার সম্ভাবনা। এদিন রায়ে ওবিসি তালিকা থেকে বাতিল হলো 66টি গোষ্ঠী। পদ্ধতিতে গলদের কারণে 2011 থেকে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ। 2010-এর আগের ওবিসি তালিকা অবশ্য বহাল রইল। ডিভিশন বেঞ্চের নির্দেশ, নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনই ঠিক করবে ওবিসি তালিকা। রাজ্য সরকার সেই তালিকায় আইনি অনুমোদন দেবে। হাইকোর্ট এও জানিয়ে দিয়েছে 2011 থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলেও সংরক্ষণ তালিকায় পাওয়া চাকরি এবং অন্যান্য সুবিধে বহাল থাকবে। 2010-এর আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত ছিল তারা থাকবে, কিন্তু 2010 পরে যারা যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে সেটা বেআইনি। অন দ্য গ্রাউন্ড যে 93 সালে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস আইন আছে তা না মেনে করা হয়েছে, কিন্তু 2010-এর পরে ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছে বা চাকরি পেতে চলেছে তাদের চাকরি থেকে যাবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। ওবিসি সংরক্ষণ ইস্যুতে প্রথম মামলা হয় 2010-এ। 14 বছর পর রায়। আরএসএস এর দায়ের করা মামলা সহ একাধিক মামলা যুক্ত করে এদিন রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। মমতা ব্যানার্জি বলছেন আমি মানি না। হ্যাঁ, আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, আলটিমেটলি আপনি জিততে পারবেন না। পদ্ধতিগত ভাবে নতুন ওবিসি যুক্ত করতে গেলে ভারত সরকার এবং ওবিসি কমিশনের অনুমোদন নেননি। কত লোককে বিপদে ফেললো। নিউজ 18 বাংলা। পদ্ধতিগত ত্রুটির জন্যই এই বাতিল করা হলো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করলো। আমরা আসবো প্রথমেই দর্শকের প্রশ্ন নিয়ে। প্রতিদিন আসি দর্শকের প্রশ্ন। কার প্রশ্ন রয়েছে এবং কার উদ্দেশ্যে, প্লিজ? আমার প্রশ্ন তৃণমূলকে। প্রথমে 26,000 চাকরি বাতিল, তারপর প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। এর প্রভাব কি ভোটে পড়বে? মানে আমি একটু জুটতে চাই, এর মধ্যে তো অনেক অনগ্রসর শ্রেণীর মানুষ আছেন, প্লাস মুসলিম। ভোটে প্রভাব পড়বে কিনা? না, মানুষ তো এখন অনেক সচেতন। বিশেষ করে মিডিয়ার বড় অংশ গদি মিডিয়া হয়ে গেলেও সেখানে একটা বড় অংশ সোশ্যাল মিডিয়া আছে। মানুষ সজাগ, সতর্ক। তার কারণ হচ্ছে মানুষ দেখছে যে বিভিন্ন রাজ্যতে সেখানে ওবিসির ক্যাটেগরিতে মুসলমানরাও আছে। এমনকি স্বয়ং নরেন্দ্র মোদীর রাজ্য, নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী থাকাকালীন 70টি কমিউনিটিকে, মুসলমান কমিউনিটিকে ওবিসির অন্তর্গত করা হয়েছিল। এটা দাবি কে করছেন? স্বয়ং প্রধানমন্ত্রী 2022 সালে এএনআই, বিজেপি ঘনিষ্ঠ একটা সংবাদ মাধ্যম, তাকে দিয়ে ইন্টারভিউ যে দিয়েছেন সেখানে উনি দাবি করছেন। 2011 সালে যেটা প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রকাশিত যে প্রেস রিলিজ, সেখানে বিভিন্ন রাজ্যতে আছে
যে মুসলমানদের মধ্যে কাদের কাদের ওবিসি ধার্য আছে। এটা সম্পূর্ণ একটা মানে কি বলবো, একটা নির্বাচনের সময় যাদের কাছে ইস্যু নেই, যারা রাজনীতিক মাপকাঠিতে অপারগ, পরাজিত, পরাস্ত, তাদেরকে একটা ইস্যু দিয়ে খড়কুটোর মতো বাঁচাবার চেষ্টা আচ্ছা। করছেন, অত্যন্ত মানে তার অনভিপ্রেত মানে এবং আপনি বলছেন অত্যন্ত মানুষ বুঝতে পারছে এটা। 100 বার আমি আমরা তো- ব্যাস আমরা এবার এই চলে যাবো কেয়ার মানুষদের কাছে। পাশে আছি তো। কেয়ার কাছে চলে যাবো। সবটাই নাকি বিজেপি করাচ্ছে। দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে একেবারে এই রায় মানছি না, মানবো না, প্রয়োজনে উচ্চতর আদালতে যাব। দেখুন, দিনে রাতে শয়নে স্বপনে কেউ যদি বিজেপি জুজু দেখতে পান, তার দায় তো বিজেপি নিতে পারে না। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা 2010-এ বুদ্ধদেব বাবু সরকার করে দিয়ে গেছিলেন, সেটাকে আরও একটু উচ্চতর জায়গায় নিয়ে গিয়ে তিনি যারা বঞ্চিত প্রকৃত অর্থে ওবিসি ক্যাটাগরির, মাহিষ্য হতে পারেন, তিলি হতে পারেন, আরও বিভিন্ন ক্যাটাগরি, তাদেরকে বঞ্চিত করে তাদের অধিকার লুট করে উনি দিয়েছেন, শুধুমাত্র ভোট পলিটিক্স করেছেন। এখানে যেখানে আমাদের সংবিধান কোনো মতেই একটি বিশেষ সম্প্রদায়কে কোনো রিজার্ভেশনের জন্য কোনো সেখানে আমাদের ক্যাটাগরি নেই, সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এবং আজকে যে বাইটটা আপনি দেখালেন, স্পষ্ট তো বোঝা যাচ্ছে উনি বুঝতে পেরেছেন যে কোথায় আঘাতটা লেগেছে, তার যে স্বাদের দুধেল গাই, তার যে কোর ভোট ব্যাংক, সেখানে আঘাত লেগেছে। তা না হলে একবার কোথাও ভারত সেবাশ্রম সংঘ, কোথাও রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছেন, তিনি এখন ভাবছেন কোনো না কোনোভাবে কনসলিডেট করতে হবে মাইনরিটি ভোট, সেটা হচ্ছে না, সেটাও টের পেয়েছেন। সেটা আমরা গত লাস্ট দুটো দফার নির্বাচনে বুঝতে পেরেছি যে মানুষকে গত মানে এক দশকের ওপরের সময় ধরে পশ্চিমবঙ্গের মানুষকে, বিশেষ করে সংখ্যালঘু মানুষকে যেভাবে উনি ভুল বুঝিয়েছেন, শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, তাদের উন্নয়ন বয়সী এই দর্শকদের একটা প্রশ্ন নিয়ে নি। কার প্রশ্ন? বিজেপির উদ্দেশ্যে প্লিজ। আমার প্রশ্ন বিজেপিকে। শাসক দল তো বলছেন এই রায় তারা মানেন না, এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, রায় পছন্দ না হলে মানবো না, রায় পছন্দ হলে খুব ভালো, মানে এটা তো চলতে পারে না। এই কিছুদিন আগে এই তৃণমূল সরকার যখন এই 26,000 27,000 চাকরি বাতিলটাকে স্থগিত করা হয়েছিল মাননীয় সুপ্রিম কোর্টে, তখন তারা বলেছেন ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি তৃপ্তির ঘুম ঘুমোবো। আজকে যখন হাইকোর্টে তাদের পছন্দ মাফিক রায় হলো না, এবং তাদের যে ভোট ব্যাংক, এটা তো ভোট ব্যাংক পলিটিক্স ছাড়া কিছু নয়। উনি বলছেন ওবিসি ওবিসির এ ক্যাটাগরিতে, আমি জানিয়ে রাখি জনতা যারা রয়েছেন এই প্রজন্মের বাচ্চা ছেলে মেয়েরা, তাদের তো জানা দরকার ওবিসি এ ক্যাটাগরি যেখানে 95% মুসলিমদের, সেখানে মুসলিমদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং ওবিসি বি ক্যাটাগরিতেও সেখানেও প্রায় 40% মুসলিমদের। কংগ্রেসের কাছে প্রশ্ন রয়েছে, কংগ্রেসের চন্দন ঘোষ চৌধুরী। কংগ্রেসের কাছে আমার প্রশ্ন যে নরেন্দ্র মোদী ভোট প্রচারের ক্ষেত্রে বারবার বলেছেন যে কংগ্রেস এসটি এসসি ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিয়ে সেটা মুসলিমদের দিতে চায়, এই রায় নিয়ে আপনারা কি বলবেন? দেখো, তোমাকে প্রথমে যে প্রসঙ্গটা বলি, কারণ তোমার এই প্রশ্নটার মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবকটাই রিলেট করলো। ইনফ্যাক্ট এটা কংগ্রেস না, এটা বিরোধী গোষ্ঠী সকলেই, এবং এটা বাস্তব যে এখানে কেয়া যেভাবে এক্সপ্লানেশন করছেন, আমি সব থেকে বড় প্রশ্নটা তুলবো টাইমিং। ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে টাইমিং। ইন্টারেস্টিং ফ্যাক্টর কখনো মুসলিম নয়, কখনো হিন্দু নয়। কোন ক্ষেত্রে? আমি বিশেষত বলছি ইয়েস অফকোর্স। আমি তোমাকে বলি টাইমিংটা কেন বারবার আমরা একটা জিনিস বারবার বুঝি, সেটা হলো যে সংরক্ষণের প্রয়োজন ওবিসি, এবং আইন মেনে সেটা করা উচিত, এখানে কোনো সন্দেহ নেই। মমতা ব্যানার্জির সরকার এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখলে 26,000, সেটা যে বহু ক্ষেত্রে আইন মেনে হয়নি, সুপার নিউমেরির যে পোস্টগুলো আইন মেনে হয়নি, এটা নিয়ে সন্দেহ নেই, আমরা প্রতিবাদ করেছি। ঠিক তেমনভাবে আইন কমিশনকে বা ওবিসি কমিশনকে না মেনে যে কাজগুলো করেছেন, তার জন্য তো একটা নির্দিষ্ট লিগ্যাল সিস্টেমে কাজটা হয়েছে। কিন্তু আমি যেটা বারবার বলছি যে তাতে উল্লসিত হওয়ার কিছু নেই, কারণ বঞ্চিত সংখ্যা আমাদের বুঝতে হবে যে ব্যালেন্স অফ সোসাইটি। আমরা কংগ্রেসের পক্ষ থেকে বারবার এই প্রসঙ্গটা আনছি, এখানে কোনো হিন্দু মুসলিম শিখ ইসাই নয়, এখানে মানুষ। আমি আসবো, কারণ 2010 সালের আগে যে তালিকা, সেই তালিকায় সংরক্ষণ বজায় থাকবে, বামেদের কি বক্তব্য তা নিয়ে আসবো। এছাড়াও এই জনতার দরবারে আগামী সময়ে থাকবেন দেবাংশু ভট্টাচার্য, তমলুকের তৃণমূল প্রার্থী। একটা ছোট্ট ব্রেক, তারপরে ফিরে আসছি জনতার দরবারে। জনতার দরবারে আজকে প্রথম বিষয় বড় রায়। ভোটের মধ্যেই 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল 2011 থেকে 2024। সরাসরি চলে যাব বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। আপনিও কি মনে করেন অমিত শাহ বা বিজেপি মুখপাত্রদের মতো, বিজেপি নেতাদের মতো, যে শুধু তোষণের রাজনীতি 2011 থেকে 2024 বলেই এই রকম রায় হয়েছে? মাইক্রোফোন। আমি প্রথম কথা মনে করি না
প্রথম কারণটা বলছি, যেটা আপনি প্রথমেই বললেন যে একটা পদ্ধতিগত ত্রুটি, এবং সেখানে এমন কোনো কথা আসেনি যে পদ্ধতির মধ্যে ধর্ম কথাটা ব্যবহার হয়েছে। আসলে ধর্মটা এসছে রাজনীতির জন্য, সামনে ইলেকশন বলে। তার কারণ এটা সামনে আমাদের অনেক ইয়াং ছেলেমেয়ে রয়েছে, তাদের জানা উচিত ভারতবর্ষে যে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য যে রিজার্ভেশনের যে কমিশন, সেটা স্বাধীনতার পরে 53-তে প্রথম তৈরি হয়। আপনারা নেটে সার্চ করলেই দেখতে পাবেন। তারপরে 55-এ তার রিপোর্ট দেয়, কিন্তু সেই সময় ভারত সরকার সেই রিপোর্টটাকে গ্রহণ করেনি, নির্দিষ্ট কিছু কারণ ছিল নিশ্চয়ই। তারপরে যখন জনতা দল পার্ট যেটা গ্রুপ ছিল এসছিল 77-এর পরে, 79-এ মণ্ডল কমিশন, আমরা সবাই জানি মণ্ডল কমিশন কি, এবং মণ্ডল কমিশনের রিপোর্টে কোথাও ব্যাকওয়ার্ড ক্লাস মানে ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড, সোশ্যালি যারা ব্যাকওয়ার্ড, এর মধ্যে সব ধর্ম পড়ে, মানে হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলিম সব। তাহলে তোষণ মানে তো সব ধর্মের তোষণ হচ্ছে, আসলে তোষণ না। এই আইনটা এতটাই ইম্পর্টেন্ট ভারতবর্ষের মতো, যেখানে প্রায় মোর দ্যান 80%, 90% লোক পিছিয়ে পড়া মানুষের মধ্যে ছিল। আপনারা জানেন ভারতবর্ষে বর্ণ প্রথা, আমি যেটা মনে করি যে কাস্ট সিস্টেম এমন একটা জায়গায় নিয়ে গেছিল, ভারতবর্ষের একটা বিরাট অংশ পিছিয়ে পড়েছিল। তাহলে এটাকে কি বলছে? এটাকে বলছি এই কারণে, এটা যে বলেছে পদ্ধতিগত ত্রুটি, সেই পদ্ধতিগত ত্রুটিটা কি সেটা যতক্ষণ পর্যন্ত না আসছে তার সংশোধন এক জিনিস, কিন্তু দুজনেই বলতে শুরু করে দিলেন যে একজন বললেন মুসলিম তোষণ, আর একজন বলছেন মুসলিমদের রক্ষা করব আমি। তা নয়, কিন্তু আমি যেটা নিয়ে বলতে চাই যদি কোনো পদ্ধতিগত ত্রুটি থাকে সেটা অবশ্যই সংশোধন করা উচিত। কিন্তু সেই সংশোধন যেন এইরকম জানা যে পলিটিক্যাল প্রেসারে ভারতবর্ষের যে মূল সকলের ধর্মকে নিয়ে এই ভারত সবচেয়ে পিছিয়ে পড়া, মানে বিমানদার কথা অনুযায়ী শুধু কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এটা নিয়ে কেন এত বছর পরে? প্রথম কথা হচ্ছে মুসলিম কথাটা আমরা বলিনি, মুসলিম কথাটা বিজেপি বলেছে, আর এখন জানি না বিমানদা কোথা থেকে শুনলেন। আমরা যারা পলিটিক্যাল সায়েন্স একটু পড়েছি, আমরা জানি যে লেজিসলেটিভ ইজ অ্যাভাব এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। তো ন্যাচারালি এটাতে আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আমরা বিল পাস করেছি, তো সুতরাং তার রিটটাই হচ্ছে সর্বোপরি। এবং এখানে বলে রাখি, যেখানে রাজনীতি কেন বলা হচ্ছে, কেসটা 2012 সাল থেকে চলছে, এতদিন শুনানিও হলো, কতটা হলো জানি না, হট করে 2024 12 বছর পর তার আপনি নিদান দিয়ে দিলেন ভোটের মাঝে। 12 বছর না হয়ে যদি 11 বছর 11 মাসে হতো তাহলে রাজনীতি হতো না, বা 12 বছর 3 মাসে হলে রাজনীতি হতো না, বা 10 বছর 6 মাসে হলে রাজনীতি হতো না। এগুলো সব ছেদ কথা। আমি বিমানবাবুরকে একটা কথা বলতে চাই, বামেদের প্রতিনিধি, সেটা হচ্ছে যে দেখুন উনি অনেক কিছু বলতে চেয়েও বলতে পারলেন না, ফ্রন্ট ফুটে খেলতে চেয়েও খেলতে পারলেন না, কারণ আজকের যে জাজমেন্ট, আজকে যে ভার্ডিক্টটা বেরিয়েছে, সেখানে যদি আপনি দেখেন 24 নম্বর পয়েন্টে অয়নবাবু কলকাতা হাইকোর্টের অর্ডারে সেখানে বলা হয়েছে যে রেকর্ডস উড রিভিল দ্যাট 8ই ফেব্রুয়ারি 2010 তদানীন্তন একটা লিডিং সংবাদপত্রে, সমস্ত লিডিং সংবাদপত্রে তদানীন্তন সরকার 10% মুসলিম রিজার্ভেশন তারা ঘোষণা করেছিলেন। উনি বলছেন না সব জাতিকে আপলিফটমেন্ট দরকার, আমরা বলছি ওনারা চাননি, ওনারাও কিন্তু ভোট ব্যাংকের রাজনীতি করেছে। আজকে আপনি ভার্ডিক্টটা দেখুন, আমি নিজে বানিয়ে বলছি না, সংরক্ষণ হয় না, সব ধর্ম সব জাতিকে সংরক্ষণ করতে হবে। আমি বলছি শুধুমাত্র সংরক্ষণ দিয়ে কি আপলিফটমেন্ট করা যায়? তাদের জন্য, তাদের বেটারমেন্টের জন্য তাদের অন্যভাবে করুক। এই রাজ্য সরকার কি করেছে? না বাম করেছে, না তৃণমূল করেছে, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আর করেছে কংগ্রেস, অন্ধ্রপ্রদেশে করেছে, কর্ণাটকে এক জিনিস করছে। তাই এরা সবাই সব শিয়াল একরা গাইছে। প্রমাণ হবে না, এটা লজিক। বুঝিয়ে দিচ্ছি। না, আমি যে প্রসঙ্গটা তোমাকে বলছিলাম এই মুহূর্তে, এটা চিৎকার করে হবে না। আমি বারবার একটা কথা বলছি, টাইমিং। এই টাইমিংটা কোনো একটি সময়ে কোনো একটি মন্দিরকে উদ্বোধন করতে হয়, সেটাও টাইমিং, সেটা তো 1 বছর আগে হতে পারত। প্রশ্ন অনেক। একটা লাইন নরেন্দ্র মোদীর ইন্টারভিউ, যেখানে উনি দাবি করছেন ANI কে among Muslims in Gujarat there are 70 groups who are OBC. When I was the Gujarat CM, they were given benefits in the OBC category. এবার কোর্টের রাজনীতি, কমিশন সমস্ত আইন মেনে তৃণমূল সরকারকে কমিশন বলছে কোর্ট রাজনীতি করছে, আবার বিজেপি বলছে পুলিশ রাজনীতি করছে। যেমন কালকে শুভেন্দু অধিকারীর কার্যালয়, শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে পুলিশি তল্লাশি, আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা। আজকে হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী। ममता जी हार से जबरदस्त डरी हुई। शुभेंदु दा के घर पर
पुलिस ने रेड करी है, रेड करी। अरे ममता दीदी, हम भाजपा वाले हैं, आपकी पुलिस से नहीं डरते। কালকে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে, কেঁপে কেঁপে উঠছে ভয়ে। পুলিশ কেন এসছে, সার্চ করতে কেন যাবে? বলছে ভিডিওগ্রাফি করতে হবে। তাহলে আমরা এবার থেকে বলে দিই, ইডি সিবিআই যখন আসবে ভিডিওগ্রাফি করতে হবে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার অফিস পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। মঙ্গলবার সন্ধে এখানেই হানা দেয় পুলিশ। এ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় ভোটের আগে হাওয়া গরম। মঙ্গলবার পুলিশি হানা, তখনই প্রতিবাদে সরব হন বিজেপির কর্মীরা। প্রথমে বচসা, মুহূর্তে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পরে কোলাঘাট থানাতেও বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। লিডার অফ অপোজিশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার, এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে। আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, স্টে দেয়নি, আপনার আবেদন শোনেনি, তারপরেও আপনি এই জিনিস করবেন। ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না? এবং যদি এসপির নির্দেশে থাকে, এসপি কেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে। এর পিছনে কে আছে আমি জানতে চাই। আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন। হাইকোর্টে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, পর্যাপ্ত তথ্য নথি ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ। শুভেন্দুকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। মঙ্গলবারই শুভেন্দু দাবি করেন, তাঁর অফিসে পুলিশের তল্লাশি নিয়ে ফোন করে খোঁজ নিয়েছেন অমিত শাহ। কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার নেতা, আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন। এরপর এদিন কাঁথির সভা থেকে পুলিশ অভিযানের প্রসঙ্গ তুলে সুর চড়ান অমিত শাহ। आपके मंत्रियों के यहाँ से रेड हुई, 51 करोड़ रुपया मिला, और शुभेंदु के घर पर रेड हुई, 4 आना भी ममता दीदी को नहीं मिला, 4 आना भी। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্তের কাছে গেছিল, এটা তো সহযোগিতা করা উচিত। মনে করেন উনি যে ওনার কোনো দোষ নেই বা উনি কোনো কিছুতে জড়িত নন, উনি তদন্তে সহযোগিতা করবেন, হালকা করার কি। যখন তৃণমূলের নেতাদের বাড়ি বেছে বেছে যখন সিবিআই ইডি যায়, তখন যে ওনাদের মধ্যে একটা পৈশাচিক উল্লাস দেখা যায়, এখন আর্তনাদ করছেন কেন? যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে তো সিবিআই ইডি বিজেপির নেতাদের বাড়িতে তো যাচ্ছে না, সেখানে গেলেও তো তার থেকে বেশি কিছু বেরোবে। নিউজ 18 বাংলা। শুধুই শুভেন্দু অধিকারী নয়, এরপরে কাক ভরে হিরণময় চট্টোপাধ্যায়ের বিয়ের বাড়িতে পুলিশি হানা, তা নিয়েও দরজা দেব। কে বড় মুখে? কোথাকার বড় মুখ? ঘাটাল থানা। ঘাটাল থানা বড় মুখ এখানে কি করছে? তদন্তের জন্য। কিসের তদন্ত? কোর্টে অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত থাকে। কি তদন্ত হয়? আগামী শনিবার ঘাটালে ভোট, তার আগে ভোটের হাওয়া গরম। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ বুধবার কাক ভরে তার বিয়ে তমগ্নদের বাড়িতে হানা দেয় ঘাটাল থানার পুলিশ। ঘড়িতে তখন প্রায় 3টে। এই খবর পেয়েই বিয়ের বাড়িতে পৌঁছন হিরণ। তারপর পুলিশের সঙ্গে তুমুল বচসা। সেই ভিডিও পোস্ট করেন পদ্মপ্রার্থী। এই ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায়, কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে এসেছেন। আমি আমার তদন্ত করতে এসেছি। কি তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান? আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি। ঘাটাল লোকসভা আসনে এবার দুই অভিনেতার টক্কর। একদিকে তৃণমূলের দেব, আরেকদিকে বিজেপির হিরণ। সম্প্রতি একটি অডিও ক্লিপ পোস্ট করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। এবারে সেইটা হলো, আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি। হিরণের দাবি, অডিও ক্লিপে শোনা গিয়েছে চাকরি দেওয়ার নাম করে দেবের বিয়ে 9 লক্ষ টাকা নিয়েছেন। এই অভিযোগ অস্বীকার করে পাল্টা পুলিশে অভিযোগ করেন দেব। তদন্ত শুরু করে ঘাটাল থানা। সূত্রের খবর, পুলিশ জানতে পারে ওই অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন হিরণের বিয়ে তমগ্ন দেব।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের তালবাগিচায় তার বাড়ি। বুধবার কাকভোরে ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তমগ্নর বাড়িতে হানা দেয় পুলিশ। তখন তিনি বাড়িতে ছিলেন না। পুলিশে হানার খবর পেয়েই সেখানে পৌঁছন হিরণ। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। খুব অসুস্থ, ওই ওষুধ খেয়ে সারাক্ষণ ওষুধ খেয়েই থাকি। এসে ডাকছে তমগ্নবাবু পুলিশ কতগুলো, আমি তো জানি না কে ডাকছে। হঠাৎ দরজা খুলেছি, দেখি কতগুলো পুলিশ এসে দাঁড়িয়েছে। প্রথমে হচ্ছে 2:50 রাত্রি। হ্যাঁ, লাতালাতি করেছে সারা বাড়ি ঘিরে। ওই পাশে জানলা বন্ধ, ওইটাকে খুলে দিয়েছে। একজন লেডিস পুলিশ এসেছিল, সে দরজা খুলতেই হবে বলছে, খুলতেই হবে। কেস নেই, কিছুই নেই, কিছু দেখাচ্ছে না, খালি বলছে না আমরা থাকবো, আমরা ওকে চাই। তাদের উদ্দেশ্য ছিল যে এদের বাড়িতে বন্দুক, বোমা, টাকা, গাঁজা রেখে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। অমিত শাহজিকে জানিস, বাংলার মানুষ দেখুক এই অভিনেতা প্রাক্তন সাংসদের যে সৌজন্য বার্তা, রক্তপাতহীন তিনি যে নির্বাচন চান, তিনি যে ন্যায্য নির্বাচন চান, সুষ্ঠু নির্বাচন চান। এই যে তার পুলিশ দেখুন, তিনি পুলিশকে দিয়ে কি কাজ করাচ্ছেন, তার হারমাত বাহিনীকে দিয়ে আমাকে আক্রমণ করছেন। আমার মনে হয় কি জেতার জন্য যেভাবে মিথ্যে প্রচার করছে, কখনো দেবকে খুনি বানিয়ে দিচ্ছে, কখনো দেবকে কখনো ফেক অডিও ভাইরাল করে বলছে না টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। আর মনে হয় সেইটা কমপ্লেন তো হয়েছে, এফআইআর তো হয়েছে ওর এগেনস্টে। এই যে আমাকে নিজে ফেক অডিওটা বাদ করবো, সেটা বলছে এফআইআর করা উচিত, সত্যটাকে সামনে আসা উচিত, কিন্তু সেইটাই হয়তো হয়েছে। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। শুভেন্দুর সুর সপ্তমে, হিরণের সুরও সপ্তমে। আমরা জনতার প্রশ্ন নেব প্রথমেই, তারপরে রাজনৈতিক তর্ক বিতর্ক। কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে। ব্রেকের পরে আমাদের সঙ্গে থাকবেন আর এক তৃণমূল মুখপাত্র এবং বিজেপি প্রার্থী তমলুকের দেবাংশু ভট্টাচার্য। একটা ছোট্ট ব্রেক, তারপরে জনতার দরবার। জনতার দরবারে আবার আপনাদের জানাই স্বাগত। মুখ ফসকে বলে ফেলেছিলাম, তৃণমূল মুখপাত্র বিজেপি প্রার্থী, তৃণমূল প্রার্থী তমলুকের দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। দেবাংশু, নিউজ 18 বাংলায় জানাই স্বাগত। আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম, এই অ্যানাউন্সমেন্ট করি তো মাঝে মধ্যে, তাতে বিজেপি প্রার্থী বলে ফেলেছিলাম ভুল করতে। বামেরা বলছেন যে আপনার কোনো দোষ নেই, এটা নাকি হতেই পারে, কারণ কখন কে তৃণমূলে থাকে কখন কে বিজেপিতে থাকে। আমার এখানে যারা প্যানেলে আছেন, কি বলবে? বামেদের যারা এই ব্যঙ্গটা করছেন তারা যদি একটু নিজেদের ভোট ব্যাংকের দিকে তাকাতেন, যে ভোট ব্যাংকটা শিফট করে বিজেপিকে গিয়ে পুষ্ট করেছে। আসলে একটা বাক্যে কথা বলতে গেলে তো অনেকগুলো শব্দ বসাতে হয়। সিপিএম এর ক্ষেত্রে ব্যাপারটা খুব সুবিধাজনক, জাস্ট একটা ফুটকি বসালেই হয়ে যায়। বামের নিচে জাস্ট একটা ফুটকি দিন হয়ে গেল, আপনাকে বেশি বাক্যও খরচ করতে হয় না। তাই সিপিএম এর আর কি এসব দিকে সন্দেহটা একটু বেশি। নিশ্চয়ই আমি জবাব নেব, তবে তার আগে জানতে চাইবো যে সিপিআইএম নিয়ে চিন্তা না বিজেপি নিয়ে চিন্তা তমলুকে? চিন্তা কাউকে নিয়েই নয়, তৃণমূল কংগ্রেস 100% জিতছে। আমরা সিটে জিতে গেছি অয়নদা। 4 জুন আপনি নিউজ 18-এ বসে অ্যানাউন্স করবেন যে তমলুক থেকে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে। ব্যবধানটা আপনি বলবেন নিজের মুখে। মানে তার মানে 29 বছর বয়সে 1984 সালে যাদবপুর থেকে ইতিহাস গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তমলুক থেকে ইতিহাস গড়বেন 28 বছর বয়সে দেবাংশু ভট্টাচার্য। দেখুন, তা আমি বলতে পারবো না এটা কতটা ইতিহাস হবে কি হবে। বরং আমি মনে করি আমি বিজেপিকে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের সবচাইতে লাইট ওয়েট ক্যান্ডিডেট আমার এগেনস্টে দেওয়ার জন্য। লাইট ওয়েট ক্যান্ডিডেট কেয়া রয়েছেন, কেয়ার থেকে জবাব চাই। দেখুন, দেবাংশু অবশ্যই তৃণমূলের হয়ে লড়ছে, তার লড়াকে আমি, তার স্পিরিটটাকে আমি নিশ্চয়ই শুভেচ্ছা জানাই। কিন্তু আপামর মানুষ, বাংলার মানুষ তার এই কথা শুনে হাসছে। এবং 2024 সালের 4 জুন আপনারা কাইন্ডলি এই ক্লিপিংটা চালাবেন। আমি অনুরোধ করছি অয়নদা, যে কে হারলো কে জিতলো বললো না, ইতিমধ্যে জিতে গেছে। আমার এটা অনুরোধ রইল, এটা প্লিজ চালাবেন। আমি দেবাংশকে খাটো করব না, নিশ্চয়ই লড়াইটাকে আমি স্পিরিট জানাচ্ছি। ও খুব মাটি কামড়ে লড়াই করছে, স্পিরিট জানাচ্ছি। ও আমার সঙ্গে কো প্যানেলিস্ট, এরপরে তো আবার চ্যানেলে দেখা হবে, ঝগড়া হবে। কিন্তু ভাই, জীবনে প্রথম ভোটের ময়দানে নেমেছো, লড়াইটা করো, হারলেও মুশড়ে পড়ো না। আচ্ছা দেবাংশু, 2021-এর এখান থেকেই বলি, আমি এখানেই বলি, এখান থেকেই বলি এইটা জুড়ে দিই। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে এই কেন্দ্রে নামমাত্র ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। লোকসভা ভোটে কি ঘাসফুল ফোটাতে পারবে তুমি? 21 ভোট।
হ্যাঁ দেখুন, ঘাসফুল ফোটাতে কার্যত নিশ্চিত। কারণ হচ্ছে আমরা এখানে আসার পর থেকে ক্রমাগত পরিস্থিতি যত দিন গিয়েছে আমাদের পক্ষে হয়েছে। আমি আপনাকে বাস্তব জায়গা থেকে বলছি এবং আমি কেয়াদির সাথে একটা বিষয় একদম একমত। 4 জুন আমিও চাই অয়নদা আপনি ক্লিপটা সেভ করে রাখুন এবং যেই মুহূর্তে তমলুকের জয়ের ঘোষণাটা হবে আপনি ক্লিপিংটা চালিয়ে দিন। তাতে আমি যদি পরাজিত হই তাও চালাবেন, কেয়াদি যদি পরাজিত হয় তাও চালাবেন। আমি চাই সেদিনকে কেয়াদি যেন ঘটনাচক্রে প্যানেলিস্ট হিসেবে আপনার চ্যানেলে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে অয়নদা আমরা এই আসনটা জিতছি, তার কারণ প্রথম কথা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন তার ভাগ তো তমলুকও পেয়েছে, সেটা আলাদা করে কিছু নয়। দ্বিতীয় কারণটা হচ্ছে এখানে যিনি প্রার্থী তিনি ক্রমাগত যেভাবে একের পর এক তার মুখ খুললেই যেভাবে দুর্গন্ধ বেরোচ্ছে, মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা থেকে শুরু করে একের পর এক ইস্যুতে তার খারাপ ভাষা থেকে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার, এমনকি আপনিও তার সাক্ষী হয়েছেন অয়নদা। খুব সামান্য সাধারণ নিরীহ কয়েকটা প্রশ্ন করে আপনাকে যা শুনতে হয়েছে, এবং আপনি একা নন, এখানে যে কয়েকজন রিপোর্টার তারা ঘুরে বেড়াচ্ছেন সে যে কোনো সংবাদ মাধ্যমেরই হন না কেন, প্রত্যেকের সাথে তিনি খারাপ ব্যবহার করেছেন গত 1-1.5 মাস ধরে। শুধু তারা নন, তার দলের কর্মীরাও। কেয়াদি হয়তো টিভিতে অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু তার দলের কর্মীরা যতটা না তৃণমূলের লোকেদের থেকে হয়তো খারাপ কথা শুনেছেন, তার 4 গুণ খারাপ কথা তার দলের ক্যান্ডিডেটের থেকে শুনেছেন। ফলে এরকম একজন প্রার্থী তাকে জেতানোর জন্য তার দলের কর্মীরাই মাঠে নামবেন না, এইটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। ফলে এই জায়গা থেকে কথা নিয়ে বলছো না, বিজেপি প্রার্থীর কথা নিয়ে বলছো, আমরা গত কয়েক দফায় কেন এর আগেও দেখেছি তৃণমূল বলছে কাউকে চোর, আবার বিজেপি বলছে কাউকে ডাকাত, আবার চোর ডাকাত বলছে তৃণমূল কাউকে, আবার বিজেপি কাউকে চোর বলছে। নবীন প্রজন্মের একজন নেতা হিসেবে কিভাবে দেখছো এই বিষয়টাকে, রাজনীতিতে এই ভাষার লড়াই? না দেখুন অয়নদা, আমি একটা কথা বলছি, আমাকেও তো নন্দীগ্রামে বিজেপি চোর চোর স্লোগান দিয়েছে। আপনার প্যানেলে তো কেয়াদি বসে আছেন বিজেপি প্রতিনিধি, কেয়াদি বুকে হাত রেখে বলুন তো যে সত্যি আমি বিশ্বাস করি দেবাংশু চোর এবং দেবাংশুর বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। দেখুন রাজনীতি আজকে এমন জায়গায় বিজেপি নামিয়ে এনেছে, চোরের মতো একটা ভারী শব্দকে যে কোনো জায়গায় ব্যবহার করে তারা অত্যন্ত খেলো করে দিয়েছে। বরং আমি উল্টো দিক থেকে একটা কথা বলতে পারি যে আমাকে শুভেন্দু অধিকারীরা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছিলেন, এখন তমলুকের মাটিতে দাঁড়িয়ে আক্রমণ করে বলছেন অভিজিৎ গাঙ্গুলি হচ্ছেন গঙ্গা, দেবাংশু হচ্ছে নর্দমা। আমাকে কেন নর্দমা বলছেন জানি না, তবে আমি একটা ব্যাপারে শুভেন্দু অধিকারীকে অ্যাপ্রিসিয়েট করি, তিনি একদম সঠিক কথা বলেছেন, আমি নর্দমা। কারণ হচ্ছে আমি স্বীকার করি আমি নর্দমা, কারণ অয়নদা নর্দমার কাজ কি? নর্দমার কাজ হচ্ছে নোংরা জিনিসগুলো বাইরে বার করা। পূর্ব মেদিনীপুরের সবচেয়ে নোংরা জিনিস হচ্ছে শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি আমাকে সেটাকে বাইরে পাঠানোর জন্যই পাঠিয়েছে। ফলে আমি নর্দমা নিয়ে অ্যাকসেপ্ট করছি। এদের যত কুরুচিকর ভাষা বলবে পশ্চিমবঙ্গের সবথেকে নোংরা বস্তু যিনি আছেন বা যারা আছেন তাদেরকে উচ্ছেদ করবে, উৎখাত করবে বাংলার মানুষ, তমলুকের মানুষ করবে, আমরা তো কাউকে নর্দমা বলিনি দিদি, সমগ্র মেদিনীপুরের মানুষ করবে। 25 তারিখে আমি বললাম তোমার লড়াইটাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তীকালে মুশরে পড়ো না, পরবর্তীকালে তোমার সামনে লম্বা ইনিংস আছে। আমিও তোমার আর একটা কথা ভাই দেবাংশু বলতে চাই, একটা কথা বলছি, তুমি বললে না আমাদের বিজেপির যারা কার্যকর্তা তারা কি বলছেন, ভারতীয় জনতা পার্টি নিয়ে তুমি না ভাবলেও চলবে। তোমাকে যে কতবার তোমার নিজের দলের লোক গো ব্যাক দিয়ে বলেছে, কালো পতাকা দেখিয়েছে, সেটা নিয়ে চিন্তা করো। ওকে দেবাংশু, এই শুভেন্দু অধিকারীর নাম বললে, শুভেন্দু অধিকারীর ঘরে, শুভেন্দু অধিকারীর কোলাঘাটে দলীয় কার্যালয়ে কালকে পুলিশি হানা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। শুভেন্দু অধিকারী গিয়েছেন হাইকোর্টে, হিরণের আত্মসহায়কের বাড়িতেও চলে গিয়েছে পুলিশ। এই নিয়ে এখন ব্যাপক চর্চা চলছে। আমি একটু জনতার প্রশ্ন নেব, কার উদ্দেশ্যে প্রশ্ন? তৃণমূলের উদ্দেশ্যে প্লিজ। তৃণমূলের উদ্দেশ্যে কৃষাণু মিত্র আছেন, দেবাংশু ভট্টাচার্য আছেন, দুজনকে। কার উদ্দেশ্যে প্রশ্ন? বিজেপির কাছে। ওকে প্লিজ। পুলিশের মতো কাজ করছে, তদন্ত করছে, আপনারা তাতে আপত্তি করছেন কেন? পুলিশ যদি পুলিশের মতো কাজ করতো, তদন্ত করতো, তাহলে নিশ্চয়ই আপত্তি ছিল না। কিন্তু পুলিশ তো এখানে কি করছে? যে ছবিটা হিরণ দেখিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, পুলিশ সেখানে কোনো তাদের কাছে সার্চ ওয়ারেন্ট নেই। ঘাটালের পুলিশ চলে আসছেন খড়গপুরে তদন্ত করতে। কিসের তদন্ত? কেউ উত্তর দিতে পারলেন না। পুলিশ উত্তর দিতে পেরেছেন যে কি নির্দিষ্ট অভিযোগ? কোনো অভিযোগ নেই। মাননীয় বিরোধী দলনেতা তার বাড়িতে যেভাবে সার্চ করা হয়েছে, দেবের যে ভাইরাল অডিও হিরণ করেছে, দেব অভিযোগ করেছেন, সেই পুলিশ বলছে। শুনেছি তো অয়নদা, শুনেছি। শুভেন্দু অধিকারীর বাড়িতে যে গতকাল সার্চ করা, রেড করা হলো, তার অনুপস্থিতিতে কি কারণে? দেখুন তৃণমূলের পুলিশ, অথচ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যেখানে 50 কোটির ওপরে 56 কোটি 55 কোটি টাকা লুকিয়ে রাখা ছিল, সেটা খুঁজে বার করতে পারেনি। তারা গেছিলেন রেড করতে শুভেন্দু অধিকারীর বাড়িতে ভোটের মরশুমে শুধুমাত্র একটাই কারণে,
ভয় দেখাতে, রাজ্যের মানুষকে ভয় দেখাতে, বার্তা দিতে, ফিয়ার সাইকোসিস তৈরি করতে। এখানেই হচ্ছে আপত্তি। ওকে, দেবাংশু, নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ, তারপরেও পুলিশকে দলদাস শুনতে হচ্ছে। না 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 না, সরি, নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ মানে শুধুমাত্র নির্বাচন ঘটিত বিষয়, আদারওয়াইজ রাজ্যের যে প্রশাসনিক বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাকে একটা কথা বলুন, কালকে যখন পুলিশ কোলাঘাটে গেল, পুলিশের উপরে প্রায় হামলা চালানো হলো, বিক্ষোভ করা হলো, তাহলে আমাকে একটা কথার উত্তর দিন তো, শাহজাহানের সাথে শুভেন্দু অধিকারীর কি তফাৎ? দুই তালবস্য, কি তফাৎ রইল? শাহজাহানের বিরুদ্ধে কেয়াদিরা যে অভিযোগ করেছিলেন যে যখন তদন্তকারী সংস্থা তারা গিয়েছে, শাহজাহানের বাহিনী নাকি আটকেছে। কালকেও দেখলাম আমরা কোলাঘাটে যখন তদন্তকারী সংস্থা গেল, সেটা পুলিশ হতে পারে, যে কেউ হতে পারে, শুভেন্দুর বাহিনী তাদেরকে রুখলো, তাদেরকে আটকালো। আমার বক্তব্য হচ্ছে, নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি কেয়াদি, এটা কতদিন চলবে? ভাই দেবাংশু, আমার মনে হয় তুমি হয় প্রচারটা মন দিয়ে করছো না, হয় প্রচারটা মন দিয়ে করো, নাহলে টেলিভিশন চ্যানেলগুলো মন দিয়ে দেখো। দুটো আর্ধেক করলে হবে না। শুভেন্দু অধিকারী যখন পৌঁছেছেন তখন ইতিমধ্যে পুলিশ তখন পগার পার হয়ে গেছে। শুভেন্দু অধিকারী গেছিলেন থানার বাইরে বিক্ষোভ করতে। কোন কটা পুলিশ আহত হয়েছে, কোন পুলিশ আঘাত পেয়েছেন আমাকে জানাও। এইসব হাফ বেক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তথ্য চ্যানেলে বলো। আরে বাবা, তোমাদের লোকজন পুলিশের সাথে নাচানাচি করছিল, দিল্লি করছো ভাই, ভারতনাট্যম করছে। ওকে প্লিজ, স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। শুভেন্দু ছুটে এলো, শুভেন্দু অধিকারী ছুটে এলেন, একটা জিনিস দেখো পরিষ্কার, সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যে বাধা দান করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে এটা একটা চক্রান্ত এবং নির্বাচনের ঠিক মুখে অকুপাই করে দেওয়া, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি তোমাকে বিশেষভাবে বলি, এই কাজটা কিন্তু ওই তুতুময় জায়গায়, একই জায়গায় একইভাবে উল্টো দিক থেকেও হচ্ছে, এটা অস্বীকার করে লাভ নেই। আমি শুধু যেটা বলি, 10 বারের ওপর অধীর চৌধুরীকে আটকানো হয়েছে নির্বাচনের প্রচারের মুখে। আমি বলতে চাইছি এগুলো হচ্ছে স্টাক পলিটিক্স, এগুলো থাকে এবং এগুলোকে প্রচারের একটা মাত্রা দেয়। আর আমি এখানে একটা কথা বলি, এই দেবাংশু এখানে আছে, আমি খুব স্বাভাবিক একটা ছোট্ট কথা বলে নিই। সৌজন্যের রাজনীতি, আমি ওকে ভীষণ স্নেহ করি ব্যক্তিগতভাবে, এবং ও এই নির্বাচনেও আমার আশীর্বাদ চেয়েছে। আমি তোমাকে বলি, এই সৌজন্যের রাজনীতি থাক, কিন্তু লাইট ওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধে দেবাংশু সম্ভবত একজন হেভিওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধেও লড়ছে, যার নাম সায়ন ব্যানার্জি, সম্ভবত। ওকে, সায়ন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছে, লড়াই আছে, ঝগড়া আছে, বাকবিতণ্ডা আছে। আচ্ছা, কে অনুরোধ করছে 10 সেকেন্ড প্লিজ। 5 সেকেন্ডেও হয়ে যাবে। দেখুন, তোমার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে, এই কথাটা চন্দনদাই বলছেন। কারণ এই পাশের রাজ্যে ঝাড়খণ্ডে কংগ্রেসের এমপি ধীরাজ সাহুর বাড়ি থেকে 350 কোটি পাওয়া গেছে। আরেকটা তো 40-45 কোটি পাওয়া গেছে। চলতেই থাকবে, কিন্তু পুলিশ রেড, ইডি রেড নিয়ে ওদের ভোট হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে নাকি শান্তিতে ভোটই হয় না, সত্যি তাই। বোমা গুলির লড়াই চলে। আমি আসবো অবশ্যই বিমানদার কাছে, কিন্তু এই শান্তিতে ভোট কিসের বার্তা দেখুন। বোমা পড়ছে না, ভোট পড়ছে। রক্ত ঝরছে না, ভোট হচ্ছে। খুন হচ্ছে না, ভোট হচ্ছে। ভোট এখনো পর্যন্ত মোটের ওপর শান্তিতে। এতেই নতুন করে অঙ্ক কষা শুরু। শান্তিতে ভোট মানে ঠিক কি হচ্ছে, কোন দিকে ভোট পড়ছে, হাওয়া কার দিকে, জল মাপছে সব দলই। নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতভাবে আমরা তাতে খুশি। যে কায়দায় পঞ্চায়েতের নির্বাচন বা বিগত নির্বাচনগুলো রাজ্য প্রশাসন করেছেন, সে কায়দাতে করতে পারেনি। 95% বেশি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতি, চলমান ওয়েব ক্যামেরা বা সিসিটিভি উপস্থিত থাকার জন্য বুথ প্রিমিসেসের মধ্যে অবাধ লুট এবং ভোটের কম্পার্টমেন্ট তুলে দিয়ে কে কোথায় ভোট দিচ্ছে দেখা, এটা খুব বেশি করতে পারেনি। জেতার ব্যাপারে 200% আমরা নিশ্চিত। বিপুল পরিমাণে ভোট, মহিলাদের ভোট পড়ছে, মা বোনেরা ভোট দিচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী থেকে রূপশ্রী, বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের যে আর্থিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। মানুষ উন্নয়ন পাচ্ছেন, পরিষেবা পাচ্ছেন। একটি পরিবার বাংলায় সুরক্ষিত, সরকার দ্বারা সুরক্ষিত। তারা উজাড় করে ভোট দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। করার মতো মনোভাব কোথাও কোথাও বিজেপি দেখাচ্ছে, যদিও বেশি সুযোগ পাচ্ছে না। আপনি পঞ্চায়েত, পৌরসভা তার সঙ্গে মেলালে সেই সুযোগ পাচ্ছে না, কিন্তু এটুকুই বা পাবে কেন? ইলেকশনটা হওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্স, বুথ ট্রুথ ইত্যাদি কনফিডেন্স বিল্ডিং করবে। ভোটটা
পর্যন্ত কিছু করতে পারলো না বলে সেই রাগের জ্বালা, গায়ের জ্বালা, ঝাল পেটানো। মানুষ কিন্তু খেয়াল রাখছে, যতটা করছে তত ভোটে বিজেপির এবং তৃণমূলের, বিশেষ করে তৃণমূলের বিপদটা আরো বাড়বে। হামলা, অশান্তি, রক্ত, মৃত্যু, দশকের পর দশক ধরে এই ছবি। এবার কিন্তু মোটের ওপর শান্তির ভোট দেখছে বাংলা, যার থেকে এক এক দল এক এক রকম বার্তা খুঁজে পাচ্ছে। প্রত্যেকেই দাবি করছে শান্তিতে ভোট তাদের পক্ষেই যাবে। শেষমেশ কারা বাজিমাত করে সেটা জানা যাবে ৪ জুন। নিউজ 18 বাংলা। এখনো পর্যন্ত শান্তিতে ভোট, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, যে ঘটনাগুলো ঘটছে, তাতে আপনার কি মনে হচ্ছে বিমানদা? আপনারা বলছেন না মাইক্রোফোনটা কাছে প্লিজ। একটা শান্তিতে ভোট হচ্ছে তুলনামূলক, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট যে ইলেকশনগুলো হয়েছে তার পরিপ্রেক্ষিতে, এবং সারা ভারতবর্ষে যে ভোটের যে প্যাটার্ন, তাতে কি কেন্দ্রে যে দল বিজেপি এবং এখানে তৃণমূল, দুজনেই বুঝতে পারছে সাধারণ মানুষ তারা যে বাইনারিটা বোঝে, গরিব এবং বড়লোকের যে বাইনারি, কিংবা যে কমিটমেন্ট, যে গ্যারেন্টি মোদী সরকার কিংবা তৃণমূল দিয়েছিল, একজন 2 কোটি চাকরি পার বছর আর একজন 2 লাখ চাকরি পার বছর, কিন্তু 10 বছর পরে দেখা যাচ্ছে যে সেই প্রতিশ্রুতি তো অনেক দূরে। ভয়ঙ্করভাবে দেশে বেকারি বেড়েছে, ভয়ঙ্করভাবে বৈষম্য বেড়েছে। খারাপ ভারত, পৃথিবীতে বৈষম্যে ভারত এখন 1 নম্বরে। সবচেয়ে বেশি ধনী ব্যক্তিটা হচ্ছে ভারতবর্ষে, সবচেয়ে গরিব মানুষটা হচ্ছে ভারতবর্ষে। প্রতিদিন সরকারকে বলতে হচ্ছে যে মানুষকে কি করে স্বাবলম্বী করব তা না, মানুষকে ডোল। সেই জন্য এই শান্তিটা একটা লক্ষণ। আপনার মনে আছে যে যখনই এই ধরনের ভোট হয়, এক্সিস্টিং যে সরকার থাকে, লক্ষণ হচ্ছে অষ্টম বামফ্রন্ট সরকার, শান্তির লক্ষণ হচ্ছে। উনি উত্তরটা দিলেন বলে আমাকে বলতে দিন, কারণ অনেকক্ষণ কথা বলেছেন তো সবাই, যে অষ্টম বামফ্রন্ট সরকার মানে 8টা টার্মস মানুষ একটা সরকারকে জিতিয়েছিল উইথ কনফিডেন্স। তারপরে নিশ্চয়ই ভারতবর্ষের গণতন্ত্রে, আমায় বলতে দিন, প্লিজ বলতে দিন আমাকে, যে 7টা টার্ম যখন মানুষ জিতিয়েছিল, তারপরে তারা মুখ বদল চেয়েছে, তারা মনে করেছে তাদের অধিক। তার মানে এটা নয় যে 7টা ফ্রন্ট এসছিল মানুষের জন্য কাজ করেছিল, আর 10 বছরেই হারিয়ে গেছে। শান্তিতে ভোট মানে এই রকম কিছু হবে, এই পুলিশি হানাফানা হবে, কিন্তু বাইনারি ভেঙে যাবে, তাই তো হচ্ছে বলছেন। বাইনারি ভাঙার জন্য তো ট্রাইনারি করতে হবে। ট্রাইনারির জন্য নিজেদের ভোটগুলো নিজেদের সিম্বলে দিতে হবে। নিজেদের সিম্বল, যেটা দেবাংশু একটু বলল, ওই একটা ফুটকি যুক্ত করে যদি নিজেদের ভোটটা ট্রান্সফার করে রাম থেকে বাম, বাম থেকে রাম করে দেয়, তাহলে হবে না। একটু আগে আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্বের কথা হলো। বেকারত্বের হার ভারত সরকারের পরিসংখ্যান বলছে যে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 6.56, সেখানে পশ্চিমবাংলার অ্যাভারেজ হচ্ছে 5 বা 5-এর নিচে। তাহলে ন্যাশনাল অ্যাভারেজ থেকে পশ্চিমবঙ্গ ভালো পারফর্ম করছে। যেখানে ভারতবর্ষে 40 বছরে সব থেকে বেশি বেকারত্ব দেখছি, সেখানে পশ্চিম বাংলাতে আমরা 40% বেকারত্ব কমাতে পেরেছি। আবার এটাতে আমরা স্যাটিসফাইড নয়। এর জন্য আমাদের তৃতীয় তৃণমূল সরকার কিন্তু নতুন করে কর্মসংস্থান এবং বেকারত্বের সাথে লড়াই করার জন্য, এবং নেত্রী এটা বারবার বলেছে, এবং বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা 37.4 ভারত সরকারের পরিসংখ্যান বলছে, বিহার 19.1, ঝাড়খণ্ড 18, রাজস্থান কিছু কংগ্রেস কিছু বিজেপি 28.5। তো তাদের পারফরম্যান্স এবং আমাদের পারফরম্যান্স পাশাপাশি জবাব নিয়ে আবার দেবাংশুর কাছে যাব। কেরলের পারফরম্যান্স তো এক সেকেন্ড কেরল, হ্যাঁ যেহেতু এক সেকেন্ড সিপিএম এর প্রতিনিধি কেরল বললেন, কেরল পশ্চিম বাংলা থেকে বেশি বেকারত্ব 7.4। আমি আমার যে এক সেকেন্ড বিমান দা অনেক বলেছেন, একটু বলতে দিন। দেখুন, নিঃসন্দেহে এখানে কর্মসংস্থান হয়েছে, এখানে কাটমানির শিল্প হয়েছে, চুরির শিল্প হয়েছে, বালি চুরির সঙ্গে যুক্ত রয়েছে, চাকরি চুরির সঙ্গে যুক্ত হয়েছে, এত কর্মসংস্থান হয়েছে। আমি বাদ দিচ্ছি মোমো, কচুরি, ফুচকা, ফুলুরি, ঝালমুড়ি, ঘুগনি, চা যারা বিক্রি করে, সেগুলোকেও যদি কর্মসংস্থানের আন্ডারে আনেন তাহলে আমার কিছু বলার নেই। আর দ্বিতীয়ত বামেদের উদ্দেশ্যে 5 সেকেন্ড একটু বলতেই চাই। দেখুন, উনি এত কথা বললেন কোথায় বেকারত্ব, কত কিছু নিয়ে, উনি একবারও বললেন না তো কেরালার কি অবস্থা, দেউলিয়া অবস্থা। মাননীয় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বলেছে আর্থিক প্যাকেজ দিতে, অনুদান দিতে। এই হচ্ছে কেরালা মডেল, এই হচ্ছে কেরালা মডেল। শিক্ষা, কেরল হচ্ছে স্বাস্থ্য, সব হচ্ছে চলে
দৈনিক মজুরিতে কেরল হচ্ছে ভারতবর্ষের উদাহরণ। ওকে, নিশ্চয়ই তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু প্লিজ আমাদের সময় তো নেই, আমাদের সময় তো বেশি নেই, প্লিজ তর্ক বন্ধ করুন প্লিজ। আমি দেবাংশুর কাছে চলে যাচ্ছি। দেবাংশু, এই যে তুমি বলছিলে কেয়াদি বলতে পারবেন না যে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির বিষয় রয়েছে, এই যে দুর্নীতি বিজেপি করছে তার জবাব দিচ্ছ কিভাবে? মাইক্রোফোন অফ প্লিজ। দেখুন, বিজেপি দুর্নীতি করে চিৎকার করতেই পারে, কিন্তু আমাদের কথা হচ্ছে বাংলার মাটিতে বাংলার সাধারণ মানুষ তারা দুটো জিনিস লক্ষ্য করছে। এক, তৃণমূলে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটা পার্থ চ্যাটার্জি হতে পারে, শান্তনু হতে পারে, কুন্তল হতে পারে, তারা দল থেকে বহিষ্কৃত হয়েছে। কিন্তু যেখানে বিজেপির যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে, সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা করে সে পুরস্কৃত হয়েছে, হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়ে সে পুরস্কৃত হয়েছে, অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হয়ে সে পুরস্কৃত হয়েছে। অর্থাৎ তৃণমূলে বহিষ্কৃত এবং তিরস্কৃত, বিজেপিতে পুরস্কৃত, এই দুটো ডিফারেন্স বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তৃণমূল অ্যাকশন নেয় আর বিজেপি তাদেরকে মাথায় মুকুট পরিয়ে স্বাগত জানায় এটা বলে যে তুমি দুর্নীতিতে হাত পাকিয়েছো, বিজেপিতে তোমায় স্বাগত, যে যত বড় দুর্নীতি করতে পারবে তার জন্য তত বড় আসন। ফলে এই জিনিসটা এফেক্ট পড়বে, কিন্তু বিজেপির এগেনস্টে পড়বে। কিন্তু তুমি প্রচার করছো কি? তোমাকে তো এই অভিযোগের জবাব দিতে হচ্ছে, তোমাকে তো চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। না 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 না, এইসবের অভিযোগের আমাদের কোনো জবাব দিতে হচ্ছে না। আমরা সে যে কেউ দেখুন, রাজা চালে বাজার, আর তারপরে একটা লাইন আছে, আমি ওটা বললাম না। আমি একটা কথা যেটা মনে করি সেটা হচ্ছে, আমরা তমলুকের মাটিতে বলছি, এখানে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে তিনি জিতেছিলেন, কিন্তু গত 4 বছর ধরে তিনি প্রায় বকলমে বিজেপির এমপি, কারণ তার দাদার সাথে সাথে তিনিও প্রায় বিজেপিই করেন। কিন্তু গত 5 বছরে 5-5-এ 25 কোটি টাকা সেন্ট্রালের যে আপনার যে এমপির ফান্ড, সেই এমপি ল্যাডের টাকার 1 পয়সা তিনি খরচ করতে পারেননি, এবং তমলুকের একটা এলাকার মানুষ তাকে একদিনের জন্য চোখে দেখেননি। অয়নদা, আপনি নিউজ 18 বাংলার ক্যামেরা নিয়ে বিজেপির পার্টি অফিসে পাঠান, তাদেরকে জিজ্ঞাসা করুন দিব্যেন্দু অধিকারীকে লাস্ট কবে দেখেছেন, তারাও বলতে পারবেন না। ফলে আমি মানুষের কাছে একটাই কথা বলছি, বিজেপির এমপি মানেই ভ্যানিশ, বিজেপির এমপি মানেই দেখা যায় না। দিব্যেন্দুকেও দেখতে পাননি, গাঙ্গুলি বাবুকেও দেখতে পাবেন না, কপাল পোড়াবেন না, ঘর পোড়াগুলো এবার একটু ব্যক্তিগত প্রশ্নে আসি। অনেকে বলছেন ফেসবুকের মাঠে বিরাট ফলোয়ার এই দেবাংশু ভট্টাচার্যের, কিন্তু রাজনীতির ময়দানে কতটা? দেখুন, এটা তো জবাব দেবে চৌঠাজুর, কারণ এটা আমার জীবনের প্রথম নির্বাচন একদম, আর এটা তৃণমূল কংগ্রেসেই সম্ভব। অয়নদা, যে এমন একটা ছেলে যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, যার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, যার রাজনীতি পরিবারের কোনো মামা কাকা দাদা নেই, যার কোনো পলিটিক্যাল গডফাদার নেই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটা ছেলেকে একটা দল, প্রথমে মুখপাত্র, তারপর যুবর সাধারণ সম্পাদক, তারপর আইটি সেলের হেড, তারপরে তার জীবনের প্রথম নির্বাচনটাই সবচেয়ে বড় নির্বাচন, লোকসভা ইলেকশন। এটা তৃণমূল বিজেপিতে থাকতাম বা কংগ্রেসে থাকতাম, আমার পকেটে যদি কোটি টাকা না থাকতো, এই জিনিস সম্ভব নয়। একদম, দিদি আমাকে টিপস দিয়েছে, দিদি আমাকে একটা কথাই বলেছেন যে দেবাংশু, 29 বছর বয়সে আমি প্রথম ক্যান্ডিডেট হয়েছিলাম, হয়ে আমি সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলাম। আমি যদি 29 বছর বয়সে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারাতে পারি, তুইও তবে 28 বছর বয়সে ভণ্ড বিচারপতি। আর আপনারা জানেন কিনা জানি না, এই চোর চোর স্লোগান শুনতে হয়েছে। আবার কথাটাতে আপত্তি জানাচ্ছি। চোর চোর, ওকে ঠিক আছে, আপনারা ঠিক আছে, ওকে, চোর চোর স্লোগান যেমন শুনতে হয়েছে, কে একটু মজাই পাবে। আবার বিয়ের প্রস্তাবও নাকি এসেছে দেবাংশুর কাছে। আচ্ছা, চোর চোর স্লোগানটা সারা পশ্চিমবঙ্গে চলছে তো। চোরদের চোর স্লোগান শুনতে হবে, এটাতে নতুন কিছু নেই। আপনাদের তর্ক নয়, চোরদের চোর স্লোগান শুনতে হবে। ওকে ঠিক আছে, এটাতে নতুন কিছু নেই। হ্যাঁ, বিয়ের প্রস্তাবটা, ওই জন্য অন্য কথা বলতে হচ্ছে। বিয়ের প্রস্তাব আছে বলতে পারবে? শিক্ষায় এত বড় দুর্নীতি হয়েছে, প্লিজ বিমানদা। না, আমি বলি, এই যে কেয়াদি বলছেন না চোর স্লোগান, চোরেদের শুনতে হবে। কেয়াদিকে বহুদিন কেয়াদিকে আমি এই রাজনীতির কথা শুনতে চাই না। বিয়ের প্রস্তাব বহুদিন মেট্রো ডেয়ারি শুনতে হয়েছে, একবার জিজ্ঞেস করবেন। আমি তাও তো উত্তরটা পেলাম না ভাই। আরে দেবাংশু, উত্তরটা পেলাম না তো। কারা বিক্রি করেছে, কার স্বার্থে? না না, এটা উত্তর দাও। আমি হলদিয়াতে আরে বলো না একটু, কার স্বার্থে মেট্রো ডেয়ারি বিক্রি হয়েছে, এটার উত্তর দাওনি কিন্তু। করছিলাম, পালিয়ে গেলে। এখানে আমি হলদিয়াতে তখন আমাকে তখন একজন আমাদের দলের একজন মহিলা নেত্রী, তিনি বললেন যে তিনি এরকম কাউকে একজনকে দেখে রেখেছেন ইত্যাদি এরকম কথা বললেন। তো তখন সবাই হাততালি টাততালি দিলেন, কিন্তু আমি যেটা উত্তর দিয়েছিলাম যে আমার এখনো সেই সময় আসেনি, সবে 28 বছর বয়স, এখনো যদি আমি খুঁটি বেঁধে ফেলি কোথাও, তাহলে তমলুক জুড়ে খোলা মাঠে ছুটতে পারবো না, এখন সেটা ছোটা দরকার। বেশ, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা নিউজ 18 বাংলায় থাকার জন্য। আমাদের আর প্রশ্ন নেই, আমাদের সময় শেষ, একেবারে জনতার দরবারে এইরকম রাজনৈতিক তর্ক বিতর্ক, চোর ডাকাত সব থাকবে
আগামী শনিবার আবার ভোট, সেই ভোটেও কি কি স্লোগান উঠবে তা ভবিষ্যৎই বলবে। তবে জনতার দরবার আবার কাল। নেতা এবং জনতা উভয়কেই অনেক ধন্যবাদ এবং আপনাদেরও অনেক ধন্যবাদ। জনতার দরবার।